লখনৌ তার নবাবী আদাব এবং তেহজিবের জন্য ভারত বিখ্যাত। এখানে একটা কথা প্রচলন আছে, ইহা চিকেন খায়া ভি জাতা হ্যায় আর পেহনা ভি জাতা হ্যায়। তাই আজ আপনাকে যেমন নবাবী খাবারের সন্ধান দেব, আর এখানকার বিখ্যাত চিকন কারির দোকানেও নিয়ে যাব। সঙ্গে থাকবে লখনৌয়ের সেরা বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গার সন্ধান, আর সন্ধ্যায় নিয়ে যাব গোমতী নদীর তীরে একটা মনোমুগ্ধকর পরিবেশে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি অভিক। নবাবের শহর থেকে নবাবী মেজাজের সঙ্গে লখনৌ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি আমাদের রুমে। তাহলে চলুন প্রথমে রুম ট্যুরটা আপনাদেরকে করাই, তারপর এগোচ্ছি। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 109। এবার দেখি ভেতরে গিয়ে কি কি আছে না আছে। এখানে একটা বসার জন্য টেবিল আছে। এক্সট্রা পার্সন চাইলে যদি কেউ থাকে সে শুতেও পারবে। নেক্সট এখানে হচ্ছে মাস্টার বেড। এখানে চা করার জন্য টি পট। এখানে একটা মাঝে বসে কাজ করার জন্য একটা সেন্টার টেবিল আছে রুমে। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপ যথেষ্ট স্পেসিয়াস। ছোট ফ্রিজ আছে যেটা মিনি বার হিসেবেও কাজ করবে। আর এই হচ্ছে টয়লেট, ঠিকঠাক মানে যথেষ্ট স্পেস আছে। এখানে একটা আয়না আছে, তার নিচে বেসিন আছে, শাওয়ার আছে, গিজার আছে, সব কিছু আছে। আর রুমে কিন্তু এসি আছে। দেখি এটা চালাই। আমরা আজ লখনৌয়ের আইআরসিটিসির রিটায়ারিং রুমে আছি এবং 36 ঘন্টার জন্য আমাদের ভাড়া পড়েছে 3478 টাকা ইনক্লুডিং জিএসটি। এবারে আসি রিটায়ারিং রুম কিভাবে বুক করবেন। যদি আপনার আইআরসিটিসির অ্যাকাউন্ট থাকে তাহলে তো খুবই ভালো, আর না হলে আইআরসিটিসির পেজ খুলে তাতে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে প্রথমে গেস্ট লগ ইন করতে হবে। তারপর পিএনআর নম্বর দিয়ে সোর্স স্টেশন না ডেস্টিনেশন কোথায় রিটায়ারিং রুম বুক করবেন সেটা দেখে নিন। এরপর অ্যাভেলেবিলিটি, রুম টাইপ এগুলো দেখে নিয়ে ডেট সিলেকশন করুন। তারপর পেমেন্ট করলেই আপনার রুম কিন্তু অটোমেটিক্যালি বুক হয়ে যাবে। রুম ট্যুর তো হলো। কালকের ব্লগে আপনাদেরকে লখনৌয়ের বেশ কিছু স্মৃতিসৌধ ঘুরিয়ে দেখিয়েছিলাম, যা লখনৌ এলে আমরা বেসিক্যালি দেখে থাকি। কিন্তু লখনৌ তো নবাবের শহর, শুধু কি স্মৃতিসৌধ, লখনৌয়ের খাওয়া দাওয়াও কিন্তু বিখ্যাত। তো চলুন আজকের ব্লগে আপনাদেরকে সেই সমস্ত বিখ্যাত খাবারের জায়গার সন্ধান দেব, আর সঙ্গে অবশ্যই দেব একটা মন ভালো করা বিকেল কী করে আপনারা কাটাবেন নিজের প্রিয়জনের সঙ্গে। তো চলুন এগোনো যাক। লখনৌতে ঘোরার জন্য মেনলি ঘোরা এবং খাওয়া দুটো কারণের জন্যই মেনলি দুটো জায়গা আছে। একটা হচ্ছে হজরতগঞ্জ আর একটা হচ্ছে আমিনাবাদ। আগের দিনের ব্লগে আপনাদেরকে হজরতগঞ্জ ঘুরিয়েছি, আজকের ব্লগে আপনাদেরকে ঘোরাবো আমিনাবাদে। তো চলুন এগোই। তবে তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যাওয়ার জন্য অটো, রিক্সা, টোটো সমস্ত কিছু পাবেন। সব থেকে পকেট ফ্রেন্ডলি হচ্ছে ওলা অটো। আমরা কিন্তু ওটাই বুক করেছি। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা লখনৌতে মেট্রো করে ট্রাভেল করেছিলাম, আর আজকে আমরা ওলা অটো বুক করেছি, আর এটাই এখানকার সেকেন্ড বেস্ট ট্রান্সপোর্ট। ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মতো লখনৌও তার খাবারের রকমারিত্বের জন্য বহুলাংশে পরিচিত। আমার আগের ভিডিওতে বেশ কয়েকটা বিখ্যাত খাবারের জায়গার সন্ধান আপনাদের দিয়েছি, যেমন শর্মাজি কি চায়, বাজপেয়ী কচুরি, আর তার সঙ্গে দিয়েছি বিখ্যাত দস্তরখানের বিরিয়ানি রিভিউ। যারা ভিডিওটা দেখেননি তাদের জন্য ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। আর আজকেও কিন্তু আমরা আরও কিছু বিখ্যাত খাবারের জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। যে জায়গাটা দিয়ে পাস করছি না, এই জায়গাটার নাম হচ্ছে গায়েতগঞ্জ, আমিনাবাদ রোড। জায়গাটাকে এলে কিন্তু আমার যেরকম বড় বাজারে আমরা মাঝে মাঝে মাসকাবাড়ি বাজার বা বিভিন্ন রকম কাজে যাই না, ঠিক সেই রকম যা ভাইবস, একই রকম ভাইবস মনে হবে।
খালি পার্থক্যটাই বড়বাজারের রাস্তা আরও বেশি কনজেস্টেড, আরও বেশি ভ্যান, তারপর কুলি, এদের উৎপাতটা একটু বেশি। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। যদি আজকে শুক্রবার সেইটা একটা কারণ হতে পারে, তবে একদম বড়বাজার ভাইবস। আর মার্কেটে কিন্তু দাসেরি চৌসা সব উঠে গেছে। খাবো, অবশ্যই খেতে হবে, দাসেরি চৌসা তো মিস করা যাবে না, তাই না বলুন? আর 15 মিনিট ওলা অটোয় পথ চলে আমরা পৌঁছালাম আওয়াদি ঘরানার বিখ্যাত রেস্টুরেন্ট টুন্ডে কাবাবে, যেখানে পৃথিবীর বিখ্যাত গালৌটি কাবাব তৈরি হয়। আমিনাবাদে পৌঁছানোর পরে আমরা জাস্ট বিরিয়ানির গন্ধে মাতোয়ারা হয়ে গেলাম। আর বিরিয়ানি শুধু নয়, বিরিয়ানি এবং কাবাবের গন্ধে, যে কারণে প্রথম যেটা নজরে এলো সেটা হচ্ছে টুন্ডে কাবাব। আর টুন্ডে কাবাব নজরে আসার পরেই টুন্ডে কাবাবের লাঞ্চ করতে কিন্তু আমরা চলে এসেছি আজকে। খানিকক্ষণের মধ্যেই আমাদের টেবিলটা নবাবি খাবারে ভরে গেল। चिकन बिरयानी का आवाज़ चिकन बिरयानी चिकन तंदूरी ये पानी पूरा मटन गिलावटी कबाब আচ্ছা, ঠিক আছে, कोल्ड ड्रिंक लगा আগে এটা খাই, এটা খাই। গুগলের রেটিং আর রেস্টুরেন্টের সেলিব্রিটিদের ফটো ফ্রেমে উপস্থিতি দেখে এটা কিন্তু বোঝাই যাচ্ছে টুন্ডে কাবাব কতটা ফেমাস। এবং অনেস্টলি বললে খাবারের কোয়ালিটি কিন্তু লাজবাব। এর কারণ হলো এখানে কোনো বাসি খাবার পাওয়া যায় না, সেটা গালৌটি কাবাবই বলুন বা তন্দুরি চিকেন, সবটাই কিন্তু ফ্রেশলি কুকড, যেটা চাইলে আপনি সামনে দাঁড়িয়ে থেকেও দেখতে পারেন। আর এটাও একটা কারণ এই রেস্টুরেন্টে সবসময় লোকের ভিড় লেগে থাকার। সময়ের সঙ্গে সঙ্গে বিরিয়ানি কিন্তু বাঙালির প্রিয় খাদ্যের তালিকায় চলে এসেছে। সেটা হায়দ্রাবাদি দম বিরিয়ানি হোক, বা কলকাতার আলু বিরিয়ানি হোক, বা লখনৌয়ের আওয়াজি বিরিয়ানি হোক। তো আজকে কিন্তু লখনৌয়ের আওয়াজি বিরিয়ানি দিয়েই লাঞ্চটা শুরু করি। খাবারের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, শুধু আলুটা হলে না দমে ক্ষীর হয়ে যেত। আমরা দুজনে হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম টেস্ট কীরকম সেটা দেখার জন্য। তো হাফ প্লেট বিরিয়ানির দাম পড়েছে 155 টাকা। স্বাদ নিয়ে কোনো কথা হবে না, বাবা বিরিয়ানির সেবা তো হলো। এবারে আসি লখনৌয়ের বিখ্যাত গালৌটি কাবাবে। শুনেছি ভারতের মধ্যে নাকি এর মতো ভালো কাবাব আর পাওয়া যায় না সারা ভারতবর্ষে। তো নাম তো শুনলে হবে না, খেয়ে তো দেখতে হবে, খেয়ে এবং আপনাদেরকে জানাতেও হবে যে আদৌ কি এটা বাস্তবিক। দেখি একবার খেয়ে। মোগলাই পরোটা আর তার সঙ্গে গালৌটি কাবাব। অসাম অসাম, মুখে দিলে সত্যিই গলে যাচ্ছে, সত্যিই গলে যাচ্ছে। গালৌটি ইজ গালৌটি। এখানে কিন্তু দু রকম গালৌটি কাবাব পাওয়া যায়, একটা বিফ আর একটা মাটন। মাটন গালৌটি কাবাব 4 পিসের দাম পড়েছে 160 টাকা। এবারে নেক্সট যেটা বাকি থাকে সেটা হচ্ছে রোস্টেড চিকেন। এটা হাফ প্লেট, এর দাম হচ্ছে 200 টাকা। হাফ প্লেটের দাম হচ্ছে 200 টাকা। না এটা নিয়েও কোনো কথা হবে না। প্রতিটা খাবার টেস্ট অসম্ভব ভালো, প্রতিটা খাবারের। এত রকমের খাবার শেষ করতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। আর আজকের লাঞ্চে আমাদের মোট খরচা হয়েছিল 620 টাকা ইনক্লুডিং ট্যাক্স। অনেক তো খাওয়া দাওয়া হলো, পেটটা মোটামুটি জাম হয়ে গেছে, কিন্তু বাঙালি মিষ্টি না খেলে না ঠিক স্যাটিসফ্যাকশান লেভেলটা আসে না। তো এখানে তো রসগোল্লা বা রসমালাই এই অপশান নেই,
এখানে দেখছি শাহি টুটকা বলে একটা অপশন আছে, তো সেটাই একবার খেয়ে দিই। আমরা মিষ্টিতে অর্ডার করেছিলাম শাহি টুকরা, কিন্তু দোকান থেকে আমাদের ভুল করে ফিরনি দিয়ে দিয়েছিল। এটা কিন্তু আপ টু দি মার্ক নয়, মানে এতক্ষণ যা খেয়েছি তার যা কোয়ালিটি আর এর কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য। অর্পিতা, খাওয়া দাওয়া কেমন হলো? বেশ ভালোই খেলাম, পেটটা পুরো ভরে গেছে, আর নড়তে পারছি না, আর নড়া হচ্ছে না। বাইরের টেম্পারেচার তো এখন প্রায় ফিলস লাইক 50 ডিগ্রি দেখাচ্ছে। এত খেয়েও নিয়েছো, অসুবিধা হবে না তো গো? না, এবার মনে হচ্ছে হোটেলের রুমে গিয়েই চলে যাই, আর ভালো লাগে না, আর সত্যি হাঁটতে পারবো না, মনে হচ্ছে অটো করে রুমে চলে যাই। চলো আমরা রিটার্নিং রুমে ফেরত যাই, শপিং করে লাভ নেই, গিয়ে রেস্ট। না, তাহলে একটুখানি যখন আছে, পেট যখন ভরে গেছে, বলে নাকি একটু হাঁটাচলা করে পেটটা ফাঁকা হয়ে যায়, তো একটু মার্কেটটা ঘুরেই না হয় হোটেলে যাই। চলো বেরোই, এবার মার্কেটটা একটু ঘুরে নিই। মেয়েদের শপিংয়ের নাম শুনলে যে কী হয় ভগবান জানে। এই বলছিল পারবো না, এখন দিব্যি চেকে গেল। নারী কি মুশকিল বলুন তো। আজকে শুক্রবার, জুম্মার জন্য আমিনাবাদের মার্কেট কিন্তু মোটামুটি বন্ধ, যে কারণে আমরা আবার যাচ্ছি হজরতগঞ্জে, ওখানকার চিকন কারির দোকানগুলো একবার ঘুরে দেখতে। আর যদি কিছু পছন্দ, হ্যাঁ अच्छा क्या क्या अच्छा अच्छा, तो हम लोग कहाँ जा रहे हैं? हजरतगंज में जा रहे हैं। तो ये चिकन कारी मार्केट है। তো চিকন কারি মার্কেটটা ঘুরে দেখি একবার, আর যদি কিছু পছন্দ হয় তাহলে তো সঙ্গে বুঝতেই পারছেন আজকে একদম শহীদ হতেই হবে, বউ থাকলে সবাই শহীদ হয়। আমি আর কোন নিয়মের ব্যতিক্রমে যাই বলুন? এরপর আমরা পৌঁছলাম সেবা চিকন কারির দোকানে। বিভিন্ন দামের ও মানের চিকন কারির কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, চুড়িদার পিস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে অর্ডার দিয়েও মনের মতো জিনিস বানিয়ে নিতে পারেন। আপনি চাইলে লখনৌ চিকন কারির আরও অনেক দোকান আছে, সেগুলো ভিজিট করতে পারেন, কিন্তু আমাদের এই দোকানের কাপড় পছন্দ হওয়ায় আমরা আর অন্য কোনো দোকানে সেদিন ভিজিট করিনি। হুসেনগঞ্জ চৌরাস্তা থেকে আমরা এবারে অটো ধরছি গোমতীনগর যাওয়ার জন্য। আগের ভিডিওতে আপনাদের পুরনো লখনৌ শহরের 10টি ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকে আপনাদের নতুন লখনৌ শহর ঘুরিয়ে দেখাবো, যা কিনা পার্কের জন্য বিখ্যাত। আমিনাবাদ থেকে টোটোয় পৌঁছতে সময় লাগলো 27 মিনিট, আর আমিনাবাদ থেকে নিউ লখনৌ সিটি পৌঁছতে আমাদের টোটোয় ভাড়া পড়েছিল মাথাপিছু 20 টাকা করে, মানে দুজনের 40 টাকা। অধুনা লখনৌ শহরে আওয়াধি স্থাপত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে, যার প্রতিটি পদক্ষেপে সুস্পষ্ট রুচির পরিচয় পাওয়া যায়। গোমতী নদী লখনৌ শহরকে দুভাগে ভাগ করেছে, ট্রান্স গোমতী বা নতুন লখনৌ, যা বহুলাংশে উন্নত এবং জনসংখ্যা একদমই কম, আর সিস গোমতী বা পুরাতন লখনৌ, যা সম্পূর্ণরূপে জনবহুল। আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে মুখ বারবার শুকিয়ে যাচ্ছিল, তাই একটু মুখটা ভিজিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। आम का माना कितना? 30 का, 40 का, 50 का। तो 40 का दीजिए। ग्लास हाँ
একটু অন্যরকম খেতে। আমরা যেটা ওখানে খাই সেখানে কিন্তু ঝাল থাকে না, বাট এদের আমপানা কিন্তু ঝাল ঝাল। ভেতরটা যেমন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, তেমনি আমি যেহেতু ঝাল কম খাই মাঝে মাঝে জ্বলেও যাচ্ছে, দুটোই হচ্ছে। নিউ লখনৌয়ে ঘুরতে বেরোলে বিকেলের দিকে বেশ কটা পার্কে কিন্তু খুব ভালো করে ঘোরা যায়। তার মধ্যে প্রথমে এই মুহূর্তে আমরা এসেছি আম্বেদকর পার্কে। গোমতী নদীর একদম কাছে এবং গোমতী রিভারসাইড পার্কেরও কিন্তু একদম কাছাকাছি। তো চলুন আগে টিকিটটা কাটি, কেটে ভেতরে ঢুকবো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফাটাফাটি ফাটাফাটি। এখানকার লোকেদের যা বডি ল্যাঙ্গুয়েজ বুঝছি তাতে কিন্তু বিকেলে কোথায় যাব, আমরা যেরকম কখনো মিলেনিয়াম পার্ক যাই, কখনো দক্ষিণেশ্বর যাই, ঠিক সেরকম এদের কাছেও কিন্তু এরকম আম্বেদকর পার্ক। পার্কের কিন্তু এন্ট্রান্স ফি হচ্ছে মাথা পিছু 25 টাকা করে, মানে আমাদের দুজনের পড়েছে 50 টাকা। 1995 সালে এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। প্রথমে কিন্তু এটা বি.আর. আম্বেদকর পার্ক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীকালে 2002 সালের পর থেকে এই পার্কের নতুন নামকরণ হয়েছে এবং 2002 সাল থেকে এই পার্ক বিভিন্ন সময় বিভিন্ন রকম রিকনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে গেছে। তারপর 2007 সালে এই যে পার্কে আমরা বসে আছি, এই পার্ক কিন্তু তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী ম্যাডাম সর্বসাধারণের জন্য খুলে দিয়েছিলেন। অনেক বড় পার্ক, মানে এই পার্ক থেকে ও পার্ক মানে খুব দূরে দেখা যাচ্ছে, আর অ্যাম্বিয়েন্স খুব ভালো। বিকেলবেলা কাটানোর জন্য একদম ফাটাফাটি এনভায়রনমেন্ট। আমি এতটুকু বলতে পারি, এই বাঁদিকে হচ্ছে বি.আর. আম্বেদকর স্মৃতিসৌধ, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এই দিকে হচ্ছে সামাজিক পরিবর্তন স্তূপ। এই দিকটা আরও বিভিন্ন রকম স্ট্রাকচার আছে এখানে, যেগুলো কিন্তু সত্যিই দেখার মতো। আর মাঝখান থেকে ছোট ছোট গাছগুলোকে, যদিও আমি বনসাই করার বিপক্ষে, কারণ বনসাই করলে গাছেদের খুব কষ্ট হয়, কিন্তু বনসাইগুলো করেছে এত সুন্দরভাবে না, জিনিসটা ফাটাফাটি লাগছে। তবে আমি বলবো কিন্তু কখনোই আপনাদেরকে এনকারেজ করব না যেখানে দিনের বেলা আসবেন, শীতকালেই হোক বা গরমকালেই হোক। এই জায়গায় এখনও তেপে আছে। এখন প্রায় 5টা বাজে, তো এখনই এত গরম, দুপুরবেলা কী হবে বুঝতেই পারছেন। বিকেলবেলার দিকে আসবেন, সময় কাটানোর জন্য ফাটাফাটি জায়গা। চলুন এবারে আপনাদেরকে আম্বেদকর স্মৃতিসৌধের ভিতরটা একবার ঘুরিয়ে আনি। পশ্চিমবঙ্গের রাস্তায় আমরা চলতে চলতে ক্লান্ত হলে কি দেখতে পাই, বিভিন্ন জায়গায় ওয়াটার এটিএম আছে। ইউপিতে লখনৌ শহরে ওয়াটার এটিএম শুধু নয়, আরও চিপস থেকে শুরু করে ক্যাডবেরি, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস এবং ওয়াটার সব কিছুই কিন্তু এখানে এটিএমের মাধ্যমে পাওয়া যায়। তো একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল, তো সেটা কীভাবে বেরোয় সেটা শেয়ার করছি। পুরো বিদেশের মতো ব্যবস্থা কিন্তু। আবার গলা ভিজিয়ে আমরা চলে গেছিলাম গোমতী রিভারসাইড পার্কে।
আম্বেদকর পার্ক থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনি 3 মিনিট রাস্তা হাঁটলেই কিন্তু পৌঁছে যাবেন গোমতী রিভার সাইড পার্কে। এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা করে, কিন্তু এখানে একটা গল্প আছে। সকাল 6টা থেকে 8টার মধ্যে যদি আসেন তাহলে কিন্তু আপনাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। আর সকাল 8টা থেকে রাত্রি 9:30 অবধি যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার 15 টাকা করে মাথা পিছু ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফি লাগবে। পার্কের ভিতর বিভিন্ন গাছ আছে, কাঠগোলাপের যা গন্ধ ছড়িয়েছে না, ওতেই পুরো মাতাল করে দিচ্ছে। আর এপাশে গোমতী নদী, পলিউশন লেভেল তো ডেফিনেটলি হাই, সারা ভারত জুড়েই হাই, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, এখানে দাঁড়িয়ে সেরকম কোনো ব্যাড স্মেল কিছু নেই। জলের রঙটা কালো, এই যা দেখতে পাচ্ছি। এই যদি পলিউশন লেভেল হয় তাহলে কিন্তু ভারতের কপালে ভবিষ্যতে দুঃখ আছে, কোনো সন্দেহ নেই। মানে ভারতের নয়, ভারতের দুঃখ মানে আমাদের প্রত্যেকের কপালে দুঃখ। এটা কিন্তু আমাদের ভাবা উচিত, এর জন্য যা যা করার প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো সবকটাই নেওয়া উচিত। গোমতী রিভার সাইড পার্কে সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফাটাফাটি। আর এখানে আধ ঘন্টার সময় কাটিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আজকে আমাদের অন্তিম গন্তব্য হজরতগঞ্জের বিখ্যাত রয়্যাল ক্যাফেতে বাস্কেট চাট দিয়ে ডিনার সারতে। লখনউয়ের ভ্রমণ প্রায় শেষের পথে। সারাদিনে মার্কেটিং করা, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার পর লাস্ট মোমেন্টে মানে ফিরে যাওয়ার ঠিক আগে রাতের ডিনার করতে এসেছি আমরা রয়্যাল ক্যাফেতে। হজরতগঞ্জের মেট্রো স্টেশন থেকে আপনি যদি 2 নম্বর গেট থেকে বেরোন তাহলে একদম পাশে হচ্ছে রয়্যাল ক্যাফে। যদি আপনাদের ডাউট হয় কোনো রকম তাহলে হজরতগঞ্জ মেট্রো স্টেশনে যে কোনো স্টাফকে জিজ্ঞাসা করতে, সেখানে সেই কিন্তু আপনাকে ডিরেকশন বলে দেবে। তো আগে বাস্কেট চাট খেয়ে দেখি, কারণ এটার প্রচুর ভিডিওতে এর সম্পর্কে প্রচুর কথা শুনেছি। এখনও অবধি আমি 2 দিনে লখনউতে যে ফেমাস জায়গার যা যা খাবার খেয়েছি মোটামুটি সবাই কিন্তু আপ টু দি মার্ক ছিল। একমাত্র দস্তরখানের বিরিয়ানি ও চিকেনের কোয়ান্টিটিটা কিন্তু একদম কম লেগেছে। মানে 240 টাকা দাম, তার উপর তুমি ট্যাক্স নিচ্ছ, সেক্ষেত্রে এইটুকু ছোটো ছোটো 2 পিস চিকেন ধরিয়ে দেওয়া, এটা কিন্তু আমার মনে হয় না ন্যায়সঙ্গত হয়েছে বলে। লাস্ট মোমেন্টে দেখি আবার বাস্কেট চাট খেয়ে রয়্যাল ক্যাফের খাওয়া কীরকম। তবে এখানে যেটা দেখলাম রয়্যাল ক্যাফেতে আমার একটা কনসেপ্ট ছিল যে এটা একটা ভেজ রেস্টুরেন্ট, কিন্তু ভেতরে এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট নয়। এখানে চাইলে কিন্তু আপনি লখনউইয়া বিরিয়ানি, কাবাব, শামি কাবাব, ফিশের বিভিন্ন রকম কাবাব, পনিরের আইটেম, চিকেনের বিভিন্ন রকম আইটেম সব কিছু পেয়ে যাবেন। রয়্যাল ক্যাফের অ্যাম্বিয়েন্স ফাটাফাটি। অনেক রকম স্টাফিং দেওয়া আছে, যে কারণে বাস্কেট চাট খেতে কিন্তু বস অসাম। একটা চাট খেয়ে না পুরো পেট জাম হয়ে গেছে। আর অদ্ভুত বানানো, মানে এত সুন্দর, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি, সব রকম ফ্লেভার কিন্তু প্রত্যেকটা যখন বাইট দেবেন, মানে বাইট নেবেন, তখন কিন্তু আপনার মুখে চলে আসবে। এটা কিন্তু এই চাটের একটা ইউনিক জিনিস। আর লখনউ পেট মোটামুটি ফুল, ফলে খাওয়ার খুব একটা অপশান নেই। তবে লখনউয়ের ফেমাস হচ্ছে প্রকাশ কুলফি, কিন্তু সময়ের অভাব, আমাদের 9টার সময় ট্রেন আছে, তো সে কারণে প্রকাশ কুলফি আর যাওয়া হবে না। এখানেই যখন ভালো লেগেছে তাহলে রয়্যাল ক্যাফেরই আমরা কুলফি আজকে ট্রাই করব। প্রকাশের কুলফির স্বাদ কীরকম সেটা আমি জানি না, বাট এদের কুলফিও কিন্তু ফাটাফাটি, সলিড খেতে।
কোথায় আছে बनारस की सुबह আর লখনৌ কি শাম। আমরা একটু উল্টো রকম করলাম, আমরা লখনৌয়ের শাম প্রথমে দেখলাম, তারপর বেনারস কি সুবা দেখার জন্য এগোচ্ছি। লখনৌ ভ্রমণ সিরিজটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে बनारस की सुबह কি গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই সাবধানে থাকবেন। দুদিনের লখনৌ ভ্রমণের ইতিবৃত্ত এখানেই শেষ। যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তাদের প্রথম পর্বটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা আমাদের পরিবারের সদস্য কিন্তু প্রথম ভিডিও কোনো কারণে মিস করেছেন তারাও কিন্তু অবশ্যই দেখে নেবেন।